আচ্ছা, আমরা দেখতেছিলাম যে শক্তি শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা, এই মতবাদটা কি। তো এই মতবাদে কি হয়, এই যে একটা ইলেকট্রন, ধর এটা নিউক্লিয়াস, আর ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে ঘুরতে অনেক সময় ইলেকট্রনের মন হয় যে ও একটু উচ্চ শক্তি স্তরে যাবে, অর্থাৎ এর উপরে যে একটা শক্তি স্তর আছে সেখানেও যাবে। তো ও তো নিজের শক্তি কম, তাহলে একটা কম শক্তির জায়গা থেকে যদি বেশি শক্তির জায়গায় সে যেতে চায়, তাহলে কিন্তু তাকে কিছু পরিমাণে শক্তি অর্জন করতে হবে বা কিছু পরিমাণে শক্তি শোষণ করতে হবে। তখন এই ইলেকট্রনটা কি করে, যে কিছু পরিমাণে শক্তি শোষণ করে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। তখন একে কি বলে, শক্তির শোষণ। আবার মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে আসতে তার মন চায়। ধরো ইলেকট্রন এই যে এরকম উপরে শক্তি স্তরে ছিল, ওর ইচ্ছা হচ্ছে ও এরকম নিচে শক্তি স্তরে আসবে। ওর প্রথমে অনেক শক্তি ছিল বা অনেক টাকা ছিল, ধরো টাকার সাথে কল্পনা করো, ওর প্রথমে অনেক টাকা ছিল। এখন ও চাচ্ছে যে কিছু পরিমাণে টাকা ওর কমুক, এত টাকা ও কোথায় রাখবে, জায়গা নাই। তাহলে ওর তখন কি করতে হবে, যে কিছু পরিমাণ টাকা দান করে দিতে হবে বা খরচ করে ফেলতে হবে, যেভাবে হোক টাকাটা তো কমাইতে হবে। তো ইলেকট্রন তখন কি করে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, ওর কিছু পরিমাণে শক্তি সে বিকিরণ করে। আর এই যে ও শক্তি শোষণ করতেছে বা বিকিরণ করতেছে, ওর এই কাজের ফলে আমরা আবার বিভিন্ন রকমের আলোর বিকিরণ বর্ণালী দেখতে পাই। তো এই যে বিকিরিত আলোর শক্তিটার একটা সূত্র আছে, ডেল ই সমান E2 - E1। ডেল ই অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কত, E2 - E1। E2 কি, পরবর্তীতে ওর যেই শক্তিটা অর্জন করে বা পরবর্তীতে ওর যেই শক্তি হয়। আর E1 কি, প্রথমে যেই শক্তিটা ছিল। ধরো ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রথমে ছিল, তাহলে ধরো ওর শক্তিটা প্রথমে ছিল 10 মেগা ইলেকট্রন ভোল্ট। 10 মেগা ইলেকট্রন ভোল্ট ওর প্রথমে শক্তি ছিল। আর ও উচ্চ শক্তি স্তর থেকে আসছে কোথায়, নিম্ন শক্তি স্তর। তাহলে নিম্ন শক্তি স্তরের শক্তি কতটুকু হতে পারে, ধরো আমি ধরলাম 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। তাহলে এই যে এটা E2 - E1, মানে পরবর্তীতে ও যেখানে আসে, যেই শক্তি স্তরে ইলেকট্রন আসে সেই শক্তি স্তরের শক্তি হলো E2। আর ইলেকট্রন যেই শক্তি স্তরে প্রথমে ছিল সেই শক্তি স্তরের শক্তি হচ্ছে E1। তাহলে আমরা এটা ধরলাম যে ইলেকট্রন প্রথমে উচ্চ শক্তি স্তরে ছিল, তাহলে এই উচ্চ শক্তি স্তরের শক্তি হলো E1 এবং আসছে কোথায়, নিম্ন শক্তি স্তরে। নিম্ন শক্তি স্তরের শক্তিটা হচ্ছে E2। তাহলে E2 - E1 সমান হলো ওর শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। যদি সে উচ্চ থেকে নিম্নে আসে, তাহলে এই ডেলির মানটা কি হবে, বিকিরিত শক্তি। আর যদি নিম্ন থেকে উচ্চে যায়, তাহলে ডেলিটা হবে শোষিত শক্তির পরিমাণ। এইটুকু। আর এটা সমান আরো একটা লেখা যায়, ডেল ই সমান এইচ নিউ। এইচ সমান কি, প্লাঙ্কের ধ্রুবক। আর নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। ই সমান এইচ নিউ। স্পন্দন সংখ্যা বলতে ওই যে আমরা নর্মাল ক্ষেত্রে যে কি বলে না, যে হার্স, কম্পাঙ্ক। কম্পাঙ্ক, হ্যাঁ, এই যে নাম মনে আসছে, কম্পাঙ্ক। কম্পাঙ্ক যা, স্পন্দন সংখ্যাও সেম জিনিস। এবার আমরা পরের টপিকে যাই। পরে দেখো এখানে কি বলা হয়েছে, যে বোর মডেলের সীমাবদ্ধতা। এতক্ষণ আমরা বোর মডেলের মতবাদ দেখছি, এখন দেখতে হবে এর সীমাবদ্ধতা। এই বোর মডেলের প্রথম সীমাবদ্ধতা হলো, বোর পরমাণু মডেলে আমরা এইচ, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস আর হাইড্রোজেন বা ব্যারিলিয়াম 3 প্লাস এর বর্ণালী ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারি। একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন কোথায় আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ওর কিন্তু প্রোটন ইলেকট্রন সবই এক। তারপরে একটা ইলেকট্রন কোথায় আছে, হিলিয়াম প্লাসে, কারণ হিলিয়াম কত, 2। একটা ইলেকট্রন চলে গেলে ও কত হয়, হিলিয়াম প্লাস। তারপরে লিথিয়াম, লিথিয়াম 2 প্লাস, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে দুইটা ইলেকট্রন যদি ওর চলে যায়, তাহলে ওর কিন্তু একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে, তখন কি হয়, লিথিয়াম 2 প্লাস। তারপরে আরো আছে ব্যারিলিয়াম 3 প্লাস। ব্যারিলিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত, 4। তাহলে ওর যদি একটা ইলেকট্রন অবশিষ্ট থাকতে হয়, 3টা ইলেকট্রন ওর চলে যাইতে হবে, তাহলে আলটিমেটলি কি হবে, ব্যারিলিয়াম 3 প্লাস। এই চারটা পরমাণুর ক্ষেত্রে সে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। কিন্তু আরো তো অনেক পরমাণু আছে যাদের একাধিক ইলেকট্রন আছে, এই একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে সে কোনো বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু একাধিক ইলেকট্রন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বর্ণালী লক্ষ্য করি। কিন্তু কিভাবে তাদের ক্ষেত্রে বর্ণালী লক্ষ্য করি, এটা আমরা বোর মডেল থেকে জানতে পারি না। তারপরে দেখো যে উচ্চ ক্ষমতা স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষণ করলে দেখা যায়, অর্থাৎ প্রতিটাই যে এরকম ধরো একটা বর্ণালী রেখা আমাদের চোখের সামনে আসছে, কিন্তু আমরা আমাদের খালি চোখে একটা রেখা বা একটা আলো দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি একটা অনেক ক্ষমতা সম্পন্ন যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখি, তাহলে দেখবো যে এই একটা লাইনের মধ্যে এরকম ছোট 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 অনেকগুলো লাইন আছে, বা ধরো এরকম ছোট ছোট অনেকগুলো ডট মিলে একটা লাইন তৈরি করছে। তো এইরকম লাইনে বিভক্ত হওয়ার বা এরকম ডটে বিভক্ত হওয়ার কারণ বোর বলতে পারেননি। যে একটা বর্ণালী
রেখার মধ্যেও যে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখা দেখা যাচ্ছে, যেরকম ধরো ভাগ ভাগ দেখা যাচ্ছে, এই ভাগগুলো কেন হচ্ছে এই বর্ণনা বা এর ব্যাখ্যা বোর দিতে পারেননি। তারপরে কি আছে যে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো ধারণা পাওয়া যায় না। আমরা এই বোর পরমাণু মডেল থেকে বা রাদারফোর্ড বোর যেখান থেকে সব ক্ষেত্রে দেখছি যে পরমাণুর মডেলটা একটা দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু পরমাণু ত্রিমাত্রিক বা 3D মডেল। কিন্তু তার মডেল থেকে বা বোরের পরমাণু মডেল থেকে আমরা এই ধারণা পাইনি। তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী এই মডেল ঠিক নয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে যে যখন কোনো বস্তু একটা বেগে চলমান, ধরো ইলেকট্রন, তো ইলেকট্রনের কিন্তু সবসময় একটা বেগই থাকবে, বেগ না থাকলেও কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। তো একটা বস্তু যখন একটা বেগে চলমান আছে, তখন তুমি সে বস্তুটার একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবা না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ যদি তুমি সঠিকভাবে যদি তার ভরবেগ নির্ণয় করতে চাও, ধরো তুমি ভরবেগ নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তোমার অবস্থান ভুল হবে। যদি তুমি অবস্থান নির্ণয় করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার ভরবেগটা ভুল হবে। তুমি যে কোনো দুইটা একসাথে নির্ণয় করতে পারবে না, যে কোনো একটা ভুল হবে আর একটা ঠিক হবে। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপরে দেখো বোর মডেলে আমরা কি দেখছি যে কৌণিক ভর, ইলেকট্রনের কৌণিক ভর এমভিআর সমান NH/2 পাই। কিন্তু কৌণিক ভর এরকম কেন হলো? কৌণিক ভরের তো আমি অন্যরকমও কোনো সূত্র দিতে পারতাম, বা সে পারতো। আমি আমি তো চাইলে যে কোনো একটা কৌণিক ভরের সূত্র দিয়ে দিতে পারতাম, কিন্তু তারই এই সূত্রটা এরকম কেন হলো তার কোনো বর্ণনা কিন্তু বোর পরমাণু মডেলে দেওয়া হয়নি। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। একে জিম্যান প্রভাব বলে। এই যে আমরা একটু আগে বা 2 নম্বর পয়েন্টে কি দেখলাম যে এরকম একটা বর্ণালী রেখা যে আমি দেখতে পাই, তার মধ্যে আমি আবার অনেক ছোট 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 এরকম রেখায় ভাগ দেখতে পাই। কিন্তু এই ভাগগুলো বিভিন্ন প্রভাবের কারণে হয়। দুইটা প্রভাবে হতে পারে, হয় চুম্বক ক্ষেত্রের প্রভাবে, আরেকটা হতে পারে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তো এখান থেকে দুইটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবকে কি বলা হয়? জিম্যান প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবকে কি বলা হয়? স্টার্ক প্রভাব। এই দুইটা নাম কিন্তু মুখস্থ করতেই হবে। যে চুম্বক ক্ষেত্রের প্রভাবকে আমরা কি বলি? জিম্যান প্রভাব। জিম্যান, এটা আমি কিভাবে মনে রাখবো? চুম্বক মানে আমি কি জানি? ম্যাগনেট। চুম্বক মানে আমি কি জানি? ম্যাগনেট। চুম্বক হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেট। আর জি ম্যান, দেখো জি, জি ম্যান, তাহলে এখানেও দেখো এম আছে আর ম্যাগনেটেও এম আছে, তাহলে জি ম্যান ম্যাগনেট, জি ম্যান ম্যাগনেট। এভাবে একটু টেকনিক করে একটা মনে রাখলে তুমি অপরটা ঠিকই মনে রাখতে পারবে। তো জি ম্যান ম্যাগনেট, তাহলে জি ম্যান প্রভাব কিসের কারণে হয়? চুম্বক ক্ষেত্রের প্রভাবে। তারপরে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যেটা হয় তাকে আমরা কি বলি? স্টার্ক প্রভাব। অর্থাৎ এই দুইটা প্রভাবের কারণে বর্ণালী রেখাগুলো ছোট 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 রেখায় বিভক্ত হয়েছে। কিন্তু এই কারণটা কিন্তু তার মডেল ব্যাখ্যা করতে পারে নাই। তার মডেল এই কারণটা ব্যাখ্যা করতে পারে না যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কিভাবে বিভক্ত হচ্ছে বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিভাবে বিভক্ত হচ্ছে বর্ণালী রেখাগুলো, এটা বোর বর্ণনা করে দিতে পারেননি। এগুলোই ছিল তার মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা পরবর্তীতে যাই যে বোর পরমাণু মডেলের সাফল্য এবং গ্রহণযোগ্যতা। বোর পরমাণু মডেলে তো আমরা সীমাবদ্ধতা দেখছি, কিন্তু এমন তো না যে এর কোনো সাফল্য নাই বা পরমাণু মডেলটা আমাদের কোনো কাজে লাগেনি। হ্যাঁ, অবশ্যই লেগেছে। বোর পরমাণু মডেল থেকে আমরা বিভিন্ন সাফল্য পেয়েছি। কি প্রথমে আমরা সাফল্য পেয়েছি? পরমাণু মডেলের স্থায়িত্ব। ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে ইলেকট্রন যখন এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার ক্রমাগত শক্তি হারানোর কথা, তার শক্তি হারানোর কথা। তাহলে শক্তি হারাতে হারাতে তো একসময় পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বোর আবার এটা বলছে যে না, পরমাণু ধ্বংস হয় না। পরমাণু নিম্ন শক্তি স্তর পর্যন্ত যায়, ঠিক আছে, কিন্তু নিম্ন শক্তি স্তর থেকে একদম সবার নিচে অর্থাৎ নিউক্লিয়াস পর্যন্ত তার যাবার উপায় নেই। তাহলে কিন্তু পরমাণু মডেলটা স্থায়ী হয়ে গেছে। সে এটা বর্ণনা করে ফেলছে যে এখানে পরমাণু মডেলটা স্থায়ী হয়ে যাচ্ছে। তারপরে বর্ণালীর ব্যাখ্যা, সে কিন্তু বর্ণালীর ব্যাখ্যা করতে পারছে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন, তারপরে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এইসব পরমাণুর ক্ষেত্রে তিনি বর্ণালীর ব্যাখ্যা করতে পারছেন। একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে না পারলেও এক ইলেকট্রনের ক্ষেত্রে তো পারছেন। তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধ কত? এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। যে নিচের কোনটি বোর ব্যাসার্ধ সঠিক মান? তো বোর ব্যাসার্ধ কত? 5.292 ইন্টু 10⁻11 মিটার, অথবা 0.529 অ্যাংস্ট্রম একে বলা যায়। অ্যাংস্ট্রমটা না মনে রাখলেও কোনো সমস্যা নাই, তোমাদেরকে মিটারটা অবশ্যই মনে রাখতে হবে। যে বোর ব্যাসার্ধ কত, এটাকে এভাবে আসতে পারে যে বোর ব্যাসার্ধ কত, বা এই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত। প্রথম কক্ষপথের ব্যাসার্ধকেই বলা হয় বোর ব্যাসার্ধ। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বোর ব্যাসার্ধ যেই বলুক না কেন অ্যান্সার হবে 5.292 ইন্টু 10⁻11 মিটার। তারপরে এখন আমরা আসি পরের টপিকে। পরে কি আছে যে বোর পরমাণু মডেলের ধারণা থেকে আমরা আরো কি পাই? আর এইচ এর মান।
বা রিডবার্গ ধ্রুবক। আর এইচটা কি? আর এইচ হলো রিডবার্গ, এই যে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের মান কত? 109739 পার সেন্টিমিটার। তো এই রিডবার্গ ধ্রুবকের মানটা তোমাদের ম্যাথ করার জন্য মুখস্থ করতে হবে। তোমরা এই মানটা মনে রাখবে, 109,678। 109,678 বা 109,678, এই মানটা তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে মনে রাখতে হবে। এই যে পরবর্তীতে আমরা দেখবো যে বর্ণালীর ম্যাথ বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে এই রিডবার্গ ধ্রুবক সম্পর্কে জানতে হবে। তখন এই রিডবার্গ ধ্রুবকের এই মানটা তোমাদের প্রয়োজন। এটা হলো পরীক্ষারত মান। আর নর্মাল মান কত? 109,739 পার সেন্টিমিটার। এটা কিন্তু পার সেন্টিমিটার। এই তো এই মানটা মুখস্থ করতে হবে। তারপরে এখন আমরা আসি, আরো কি আছে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। এগুলো তোমরা পড়ে নিলেই পারবা যে তুলনাগুলো কি কি আছে। পরমাণু মডেলের ভিত্তিতে তুলনা আছে, হ্যাঁ, কারণ রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা কি ছিল? যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে তিনি যে সিদ্ধান্ত পাইছেন সেটা কি রকম ছিল? তিনি একটা গ্রহ উপগ্রহের সাথে এটাকে তুলনা করেছেন। তারপরে কি আছে? আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা। তারপরে কি? পরমাণু মডেলের স্থায়িত্ব। এগুলো ছিল বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা। এগুলো কিছু শুধু রিডিং করবে, এখান থেকে এমসিকিউ বা সিকিউ কোনো কিছুই তেমন এত আসে না। এবার আমরা পরের অংশতে যাই। এখানে দেখো যে আরো একটা লাইন মার্ক করা আছে, যা নিউক্লিয়াসের প্রথম কক্ষপথের দূরত্ব 0.529 × 10⁻8 সেন্টিমিটার। এটাই কিন্তু 5.292 × 10⁻11 মিটার, অথবা একে এটাও লেখা যায় 0.529 × 10⁻8 সেন্টিমিটার। জাস্ট ওইটারই একটা সেন্টিমিটার রূপে প্রকাশ করা হয়েছে এখানে। ওইটা মিটারে ছিল, এটা সেন্টিমিটারে। এই তো। তো এই প্রকাশটাও তোমরা একটু মনে রাখবা, এক্সাম অনেক সময় মিটারে না দিয়ে সেন্টিমিটারটাও চাইতে পারে। তারপরে এখন আমরা আর একটু নিচের দিকে আসি। এখন আমরা দেখবো যে শক্তি শোষণ এবং বিকিরণের ফলে, ইলেকট্রনের শক্তি শোষণ এবং বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণালীর শোষণ। শোষণ বর্ণালীটা কেমন হয়? এখানে দেখো যে শোষণ, শক্তির শোষণ, শোষণ বর্ণালী কেমন? কালো বর্ণের। আর বিকিরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের হয়। ইলেকট্রন যখন শক্তি শোষণ করে, শোষণ বর্ণালীটা নরমালি কালো বর্ণের হয়, কিন্তু উজ্জ্বল বর্ণালী অনেক বিভিন্ন রঙের হয় বিধায় কিন্তু আমরা সেই রংগুলোকে আমাদের চোখের সামনে দেখতে পাই। তো এই ছিল। তারপরে এখন দেখো যে আমরা আরো একটু নিচে যাই। এখানে দেখো রিডবার্গ ধ্রুবকের অনেকগুলো মান দেওয়া আছে, আর রিডবার্গ ধ্রুবকের একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা গুরুত্বপূর্ণ। এই সমীকরণটা তোমার মনে রাখবা যে কি? 1/λ সমান নিউ বার। নিউ বার, এই নিউ বারকে বলা হয় স্পন্দন সংখ্যা। এই যে 1/λ, স্পন্দন সংখ্যাকে তুমি বলতে পারো 1/λ বা 1/তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা এর মান কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এই নিউ বার হচ্ছে স্পন্দন সংখ্যা। দেখো আমরা দুইটা জিনিস শিখছিলাম, একটা নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আরেকটা হলো স্পন্দন সংখ্যা। একটা নিউ আর একটা হচ্ছে নিউ বার। তো এই যে স্পন্দন যেটা, সেটা ছিল একটা কম্পাঙ্ক, আর নিউ বার একে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, এই তরঙ্গ সংখ্যার সমীকরণটা কি বা সূত্রটা কি? নিউ বার সমান 1/λ। নিউ বার সমান 1/λ। আবার নিউ বার সমান আর একটা আছে আর এইচ ইন্টু 1/n1² মাইনাস n2²। এখানে n1 কি? n1 হচ্ছে ইলেকট্রন যেই শক্তি স্তরে এসে পড়ে, অর্থাৎ ইলেকট্রন যেই শক্তি স্তরে আসে, ইলেকট্রন যেই শক্তি স্তরে আসে। আর এন টুটা কি? যেই শক্তি স্তরে ছিল, প্রথমেও যেই শক্তি স্তরে ছিল, অর্থাৎ n1 মাইনাস n2। তাহলে প্রথম n1টা কি? যেই শক্তি স্তরে সে আসে। ধরো উচ্চ শক্তি স্তরে ছিল, সে নিম্ন শক্তি স্তরে চলে আসছে, তাহলে ওই নিম্ন শক্তি স্তরটা কিসের মান? n1 এর মান। আর উচ্চ শক্তি স্তরে ছিল, তাহলে উচ্চ শক্তি স্তরটা কিসের মান? n2 এর মান। এখন দেখো যে এই যে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তর থেকে বিভিন্ন শক্তি স্তরে আসতেছে, তখন দেখো n1 এর মান যখন 1, অর্থাৎ ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে আসতেছে, প্রথম শক্তি স্তরে আসলে আমরা একটা বর্ণালী দেখতে পাই। সেটা, সেই বর্ণালী সিরিজটাকে কি বলা হয়? লাইম্যান সিরিজ। বর্ণালীর বিভিন্ন সিরিজ আমরা দেখবো। দৃশ্যমান সিরিজ হচ্ছে এই যে বামার সিরিজ, বামার সিরিজটাকে বলা হয় দৃশ্যমান। তারপরে এখন দেখো এই বর্ণালী রেখাগুলো একটু জানতে হবে যে n1 সমান 1 নাম্বার, n1 সমান n, অর্থাৎ ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে আসে তাহলে আমরা কি সিরিজ পাই? লাইম্যান সিরিজ। তারপর ইলেকট্রনে যে n1 সমান 2, অর্থাৎ ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে কি পাই? বামার। ইলেকট্রন যদি এই যে তৃতীয় শক্তি স্তরে আসে তাহলে কি পাই? প্যাসচেন। চতুর্থতে আসলে পাই ব্রাকেট, 5-এ আসলে পাই ফুন্ড। তাহলে এইভাবে মনে রাখবা লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড। আর পরবর্তীতে গিয়ে আরো একটা পাবা হামফ্রিজ।
অন্য কোনো পেজে আরো একটা আছে, সেটা হলো হামফ্রিজ। এটা কত হবে? n1 সমান 6। n1 সমান 6 হলে সেই সিরিজটাকে কি বলা হয়? হামফ্রিজ সিরিজ। তাহলে আমরা এই সিরিজ গুলো সম্পর্কে বা বর্ণালী রেখার সিরিজ গুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটু জানতে হবে। এগুলো থেকে যথেষ্ট পরিমাণে এমসিকিউ আসে। আর এর মধ্যে বামার সিরিজটা কিন্তু দৃশ্যমান। এই যে আমাদের চোখে আমরা আলো দেখতে পাচ্ছি বা লাল নীল বর্ণালী দেখতে পাচ্ছি, সেটা কোন সিরিজের কারণে? বামার সিরিজ বরাবর যখনই আলোটা আসে তখনই আমরা সেই আলোগুলোকে চোখে দেখতে পাই। অন্য কোনো আলো কিন্তু আমি চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না আর কি। এগুলো ছিল বর্ণালী। এখন আমরা আরো নিচে যাই, এখানে তো সব খালি এগুলো ম্যাথ, এগুলো দেখার দরকার নাই। আচ্ছা, এবার এই 94 পেজে দেখি এখানে এমসিকিউ এর জন্য কি আছে। এখানে প্রথমে দেখো এই যে আর ওয়ান সমান 0.292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার বা 0.5292 অ্যাংস্ট্রম। এই আর ওয়ান মানে কি? আর ওয়ান মানে ওই যে দেখো, মনে করো আমরা বোর ব্যাসার্ধ পড়ছিলাম, বোর ব্যাসার্ধ বা ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটাই হচ্ছে আর ওয়ান। তো এই আর ওয়ান বা অনেক সময় এমসিকিউতে এই কোশ্চেন গুলো খুবই বেশি আসে। ধরো এভাবে একটু কোশ্চেন আসে যে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে, ঠিক আছে, এরকম আসে যে তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসছে। তখন তোমাকে বলে যে তাহলে প্রথম শক্তি স্তরে আসছে, প্রথম শক্তি স্তরের ধরো তোমাকে ব্যাসার্ধ বলে দিছে যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ তুমি তো জানোই প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধটা কত হয়েছে? 0.5292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। এখন তোমাকে বলবে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধটা কত, তাহলে এটা এইভাবে বের করবা, আর সমান আর1 ইন্টু এন স্কোয়ার। আর এনটা কি? এন মানে হচ্ছে কত নাম্বার শক্তি স্তরে সেই ইলেকট্রনটা আসছে। ধর এখানে উল্টা হয়ে গেছে, 1 থেকে 3-এ যাবে, কত নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আসতেছে সেটা হবে এন এর মান। তাহলে এন ধরো 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা আসছে, তাহলে এন সমান কত হবে? 3। তাহলে আমি লিখতে পারি কি আর3 সমান আর ওয়ান সমান, কিন্তু আমি জানি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আর1 মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধ, এটা কত? 0.5292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার ইন্টু এন স্কোয়ার। এন মানে কি? ওই যে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আসছে সেই শক্তি স্তর, কোন শক্তি স্তরে আসছে? তৃতীয় শক্তি স্তর, তাহলে 3 স্কোয়ার। এর মানটা হবে 3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত হবে? 9 ইন্টু আর1। তাহলে আর1 এর 9 গুণ হবে তৃতীয় শক্তি স্তরের আকার বা তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ। এরকম কোশ্চেন কিন্তু প্রায় সময়ই এক্সামে আসতে দেখা যায় যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ এত, তোমাকে হয়তো দিয়ে দিছে, এরকম কোশ্চেনে দিয়েও দিতে পারে, বা তোমাকে নিজে থেকে বের করে নিতে হবে, কারণ প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ আমাদের সবারই জানা, এটা বোর ব্যাসার্ধ। তো এইভাবে বলবে যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ এত, তাহলে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? তখন আমরা এমসিকিউ এর জন্য এই শর্টকাট সূত্রটা ইউজ করবো যে আর এন সমান আর1 ইন্টু এন স্কোয়ার। এটা শুধু এবং শুধুমাত্র কিন্তু এমসিকিউ এর জন্য, এটা কিন্তু সিকিউ এর জন্য না। এই যে সিকিউ এর জন্য এই যে বিশাল সূত্রটা তোমাদের ইউজ করতে হবে। জানি না তোমাদের এই সূত্রগুলো মনে থাকে কিনা, আমার এই বড় বড় সূত্রগুলো কোনো কালেই মনে থাকতো না। আর এই সূত্রগুলো শুধু আমি নূর মুস্তফা স্যারকে এক্সামে দিতে দেখতাম, আর কাউকে আমি কোনোদিন এই সূত্র দিয়ে ম্যাথ এক্সামে দিতে দেখি নাই। মানে স্যার খালি এই বড় বড় সূত্রগুলা প্রমাণ দিবে, তারপরে বড় বড় সূত্রগুলা থেকে ম্যাথ দিবে, আর আমি তো এই সূত্র আমার কোনোভাবেই মনে থাকতো না। তোমাদের হয়তো থাকতে পারে, আমার কেন জানি কোনোভাবে এই সূত্র মনে রাখা আমার পক্ষে সম্ভব হতো না। তো আমি এরকম সূত্রের যদি কোনো ম্যাথ দিতাম, আমি সেই ম্যাথ দেখলে ভালো অ্যান্সারই করতাম। লাগে না। মনে থাকে তোমাদের? না, এটা দেখলেই ভালো লাগে না, কেমন যেন লাগে। হ্যাঁ, আমারও এটা দেখলে রাগ ওঠে, মনে হয় যে এটা কি, এটা কেন দেওয়া লাগবে, এত বড় সূত্র পড়লে আমি বাঁচবো? আমার তো আরো অনেক কিছু মুখস্থ করার আছে, এই ফালতু সূত্র এটা মুখস্থ করতে না আমার খুব রাগ ওঠে, বুঝছো? এই যে এটার সূত্র, ব্যাসার্ধের সূত্র, তারপরে শক্তির সূত্র, এরকম অনেকগুলো সূত্র আছে। যাই হোক, তোমরা যদি মুখস্থ করতে পারো, যে মুখস্থ রাখতে পারবা সে রাখো, কোনো সমস্যা নাই, রাখলে ভালো। আর যে মনে করো রাখতে পারবে না, সে যা আমার মতো এরকম চোরামি শর্টকাট মনে রাখবা যে আর এন সমান কি? আর1 ইন্টু এন স্কোয়ার। এটা আমাদের সবারই আশা করি মনে থাকবে। এটা এমসিকিউ তো তুমি খাটাইতে পারবা, বা যদি এরকম বড় ম্যাথ দিয়ে দেয়, বুঝছো, তখন কি করবা, যে এই সূত্রটা কোনো রকমে যদি মনে না থাকে, তখন আশেপাশের কোনো বান্ধবী থেকে যা শুধু সূত্রটা জেনে নিবা আর নিজে ম্যাথ করবা, এই যে এটা দিয়ে নিজে ম্যাথ করবা, এটা দিয়ে অ্যান্সার একই আসবে, অ্যান্সার তোমার একই আসবে। তো এই ছিল কাহিনী। এতটুকু আমরা বুঝলাম যে এই যে এখানে দেখো শর্টকাটটা দেওয়া আছে যে আর এন সমান আর1 ইন্টু এন স্কোয়ার, অর্থাৎ এন তম কক্ষপথ, মানে আর এন এর মানটা কি, যে কক্ষপথে ইলেকট্রনটা পরবর্তীতে আসছে। আর এন যদি আমি তোমাকে বলি আর ফোর চতুর্থ কক্ষপথে ইলেকট্রন আসছে, তাহলে আর1 প্রথম কক্ষপথের গুণন 4 স্কোয়ার, তাহলে 16 ইন্টু আর1, তাহলে আর1 এর বা প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ হবে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ।
তারপর দেখো আমরা ব্যাসার্ধ সমীকরণ পড়লাম। এখন আমাদের দেখতে হবে যে বেগের সমীকরণ। এই যে বেগের সমীকরণ দেখো অনেক বিশাল একটা সমীকরণ দেওয়া আছে। তো তোমরা এই বিশাল সমীকরণ মনে রাখবে না, তোমরা এই যে ছোট্টটা মনে রাখবে। তোমরা শর্টকাট মনে রাখার চেষ্টা করবে। এই যে ছোটটা আমরা মনে রাখবো। ছোটটা কি? v1 সমান n ইন্টু ভি এন, n ইন্টু ভি এন। এটা উল্টা হয়ে গেছে, তারা উল্টা লিখছে, আমরা এভাবে শিখবো ভি এন সমান 1/n ইন্টু ভি ওয়ান। ভি এন অর্থাৎ যেই কক্ষপথে ইলেকট্রনটা পরবর্তীতে আসছে সেই কক্ষপথের শক্তি। সেই কক্ষপথটা ধরো 3 নম্বর কক্ষপথ, তাহলে n এর মান কত? 3। তাহলে এখানেও কত? 1/3 ইন্টু ভি ওয়ান। প্রথম কক্ষপথের শক্তিটা কিন্তু আমাদের জানা আছে। প্রথম কক্ষপথের বেগ বা প্রথম কক্ষপথের শক্তি, এগুলো তোমরা আরেকটু পরে গেলে বা পরের অংশে গেলে দেখতে পারবে যে প্রথম কক্ষপথের বেগ সাধারণত কোশ্চেনে অনেক সময় দিয়ে দিতে পারে। প্রথম কক্ষপথের শক্তিটা আমাদের জানতে, এটা হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। প্রথম কক্ষপথের শক্তি এটা। আর বেগের ক্ষেত্রে তোমার কোশ্চেনই কিছু একটা উল্লেখ করে দিবে যে প্রথম কক্ষপথের বেগ এরকম এত, তাহলে তুমি আমাকে তৃতীয় কক্ষপথ বা চতুর্থ কক্ষপথের বেগ উল্লেখ করে দেখাও। ধরো তোমাকে বলে দিছে যে ভি ওয়ান সমান 13 মিটার পার সেকেন্ড, এরকম তোমাকে বলছে। এখন তোমাকে আমি কোশ্চেন করছি যে চতুর্থ কক্ষপথের বেগ কত, তখন তুমি কি করবা? 1/n ইন্টু ভি ওয়ান, এই সূত্র বসাবো। 1/n, n এর মান কত? 4, 4 গুণন ভি। এই যে এখানে যা অ্যান্সার আসবে সেটাই হবে তোমার চতুর্থ কক্ষপথের বেগ। এভাবে শর্টকাটে তোমরা এমসিকিউ এর জন্য এটা খুব বেশি ফলো করবা, কারণ এমসিকিউ তে এগুলো অনেক অনেক বেশি আসে। প্রথম কক্ষপথের বেগ এত হলে তৃতীয় কক্ষপথের বেগ কত হবে, বা তৃতীয় কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের বেগের কত গুণ হবে। আমি যদি এই সেম কোশ্চেনটা তোমাদেরকে বলি যে চতুর্থ কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের বেগের কত গুণ হবে, বলো তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু হবে, এই যে দেখো সামনে কতটুকু গুণ আছে, 1/4 গুণ। এই যে প্রথম কক্ষপথ v1 ইন্টু 1/n, 1/n এর মান কত? 1/4। তাহলে প্রথম কক্ষপথের 1/4 গুণ। চতুর্থ কক্ষপথের বেগ হবে প্রথম কক্ষপথের 1/4 বা 1/4 গুণ। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম ভাবে কোশ্চেন গুলো আসে, তো এগুলো এমসিকিউ এর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো যে শক্তি। এতক্ষণ আমরা বেগ দেখলাম, তারপর ব্যাসার্ধ দেখলাম, এবার আমাদের দেখতে হবে শক্তি। শক্তিরও সেম শর্টকাটটা আমরা মনে রাখবো, ই এন সমান 1/n² ইন্টু ই1, 1/n² ইন্টু ই1। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে তোমাকে বললাম যে প্রথম কক্ষপথের শক্তি, ইলেকট্রন, তোমাকে বলে দিছি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেছে। তাহলে চতুর্থ কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ? তাহলে চতুর্থ কক্ষপথে গেছে মানে কি? 1/4² ইন্টু ই1, ই এন বা ই ফোর এর মান কত হবে? তাহলে 1/16 ইন্টু ই1। 16। হ্যাঁ, তাহলে দেখো চতুর্থ কক্ষপথের শক্তিটা প্রথম কক্ষপথের কত গুণ? 1/16 গুণ, বা 16/1 ভাগ। চতুর্থ কক্ষপথের শক্তি তাহলে প্রথম কক্ষপথের শক্তি কত গুণ? 1/16 গুণ। এটা হবে অ্যান্সার। তো এগুলা এমসিকিউ এর জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা চলে। তো এই শর্টকাট গুলো তোমরা একটু মনে রাখবা এবং প্র্যাকটিস করবা বেশি বেশি। তারপর এখন আমরা পরের অংশতে চলে যাই। আচ্ছা, পরে এখানে অনেক কিছু দেওয়া আছে, দেখি আর কি কি আছে। ঠিক আছে, এখন আমাদের দাগানো বইয়ের অংশটুকু শেষ। এবার আমরা ঠিক আবার সেই স্লাইডে ফিরে যাব। এবার আমরা স্লাইডে ফিরে যাব। ঠিক আছে, আমি স্লাইডে যাই। এখন তোমরা আমার স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এটা একটু ঠিক করি। ঠিক আছে, আমরা তাহলে এখন গুণগত রসায়নের বিস্তারিত আলোচনাগুলো এখন দেখবো। তো প্রথমে দেখো আমি এখানে লিখে রাখছি যে কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমাদের এখন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা যদি একটু লক্ষ্য করো, দেখো কি বলা হয়েছে এখানে, যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রনের কক্ষপথের আকার
আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই 4টি বিষয় প্রকাশে যারা সাহায্য করে তাদেরকে বলে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের কি কি বিষয় প্রকাশ করে দেখো, কি আছে, আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই কয়েকটা বিষয় প্রকাশ করে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি কি প্রকাশ করে? কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণন। এটা কিন্তু এমসিকিউ তে অনেক সময় আসতে পারে। এবার আমাদের দেখতে হবে যে কোয়ান্টাম সংখ্যা আবার কয় প্রকার আছে বা কি কি আছে। এবার আমরা সেটা দেখি। কোয়ান্টাম সংখ্যা দেখবা যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। এখন কি কি প্রকার? কোয়ান্টাম সংখ্যার প্রথম যে প্রকারটা আছে সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আবার একটা প্রকৃতি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন ফর প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এন। তারপরে 2 নম্বর আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার আরো একটা নাম হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী বা অ্যাজিমুথাল, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল। তারপরে আরো একটা কোয়ান্টাম সংখ্যা আছে 3 নম্বর, কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। এম ফর ম্যাগনেট। এম ফর ম্যাগনেট। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম। এবার 4 নম্বর আরেকটা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ঘোরে, ঘোরা মানে কি? স্পিন করা মানে হচ্ছে ঘোরা। তো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে কি এস দ্বারা প্রকাশ করা হয়? কি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, আর একে প্রকাশ করা হয় এস দ্বারা। তো আমরা এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা দেখতে পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এদের প্রত্যেকের প্রকাশটা কিন্তু একটু জানতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? এল দ্বারা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? এম দ্বারা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা। তো এতটুকু আমরা বুঝছি। এখন আমরা পরের অংশতে যাই। প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছেন? প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার, প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার আবিষ্কার করছেন বিজ্ঞানী বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী বোর। ওই যে বোরের রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের সরি বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্যটা ছিল সেটা কিন্তু ছিল যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বা ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কে ধারণা। ওই যে শক্তি স্তর সম্পর্কে ধারণাগুলো আমরা কোথা থেকে পাই? কোয়ান্টাম সংখ্যা থেকে। কারণ ইলেকট্রনের শক্তি স্তরকে কি প্রকাশ করে? এন দ্বারা। এন সমান 1 প্রথম শক্তি স্তর, এন সমান 2 দ্বিতীয় শক্তি স্তর, এইভাবে কিন্তু আমরা এগুলো প্রকাশ করে থাকি। তো এটাই ছিল ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই আবিষ্কার কি করছেন? বোর। এবার দেখতে হবে আরো কিছু, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে দ্বারা কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে আমরা এন দ্বারা প্রকাশ করি, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা কক্ষপথের আকার বোঝায়। এন দ্বারা আমরা কি বুঝি? কক্ষপথের আকার। এন দ্বারা কক্ষপথের আকার বোঝায়। এন দ্বারা কক্ষপথের আকার বোঝায়। এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান কক্ষপথ বা যে কোনো কক্ষপথের আকার বোঝায়। এই এন এর মান, এন এর অনেক মান হতে পারে। এন এর মান হতে পারে 1, 2, 3, 4, 5, 6। এন এর মান অনেক কিছু হতে পারে। তো এই এন এর মানগুলোর উপর ভিত্তি করে দেখবা যে এই ইলেকট্রনের কক্ষপথ গুলোকে আরো কিছু স্পেশাল নাম দেওয়া হয়। আমরা কি জানি যে এন সমান 1 হলে তখন কক্ষপথটাকে কি বলা হয়? কে শেল। এন সমান 2 হলে তাকে কি বলি? এল, অর্থাৎ কে এল এম এন ও পি, এভাবে ভাগ করা হয়। তাহলে এন সমান 1 হলে তাকে কি বলি? কে। এন সমান 2 হলে তাকে কি বলবো? এল। এন সমান 3 হলে তাকে কি বলবো? এম। এন সমান 4 হলে এন। এন সমান 5 হলে তাকে কি বলবো? ও। এন সমান 6 হলে তাকে বলবো পি। এইভাবে ইলেকট্রনের কক্ষপথ গুলোকেও আলাদাভাবে নাম দেওয়া হয়। তো এন সমান 1 অর্থাৎ প্রথম শক্তি স্তরকে আমরা কে শেলও বলতে পারি। তারপরে এন সমান 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল শেলও বলতে পারি। তারপরে এন সমান 3 তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরকে এম শেল বলতে পারি। ঠিক সেম ভাবে যে এম এন ও পি। এগুলো ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন দেখা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা কোন কক্ষপথে বা কোন কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তো আমরা জানি যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
এটা একটা সূত্র আছে, তোমরা আশা করি সবাই জানো, যে প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, কয়টা ইলেকট্রন সে সর্বোচ্চ ধারণ করতে পারে? এই সূত্রটা কি? 2n²। n এর মান কি? n এর মান 1 2 3 4, যেটা সে খুশি সেটা হতে পারে। যদি n সমান 1 হলে, তাহলে n সমান 1 হলে ওই 1 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমাকে বলো তো? 2টা। হ্যাঁ, 2টা। তারপরে ধরো n সমান 2, n সমান 2 হলে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? 8টা। 8টা। তারপরে n সমান 3, n সমান 3 হলে কয়টা ইলেকট্রন থাকবে বলো? 18টা। 18টা। এইভাবে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে দেখলাম সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 8টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 18টা। তো এই ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন শক্তি স্তরে কত, এটা এই সূত্রের মাধ্যমে আসে, যে সূত্রটা কি? 2n²। এখন আমরা আলাদাভাবে একটু দেখার চেষ্টা করব। যখন n সমান 1 হয়, n সমান 1 হলে তখন আমরা কত দেখলাম? ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তারপরে n সমান যখন 2 হচ্ছে তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8। তারপরে n সমান 3 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18। n সমান 4 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দেখবো? 32। তারপরে n সমান 5 যখন হবে তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দেখবো? 50। এরকম আরো আছে, n সমান 100 দিতে পারে। যত ইচ্ছা তত দেখ। আমরা সবকিছু এই সূত্রের সাহায্যে বের করে ফেলবো। n এর মান কত আগে দেখতে হবে। হয়তো তোমাকে বলবে যে দশম শক্তি স্তর, দশম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন তুমি কি করবা? 2 × 10²। তাহলে 10² সমান কত? 100। 200। তাহলে দশম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 200টা। এভাবে তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলবে। তাহলে দেখো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিন্তু জেনে ফেললাম। এখান থেকে কয়েকটা এমসিকিউ আমরা দেখলাম, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে বিজ্ঞানী বোর। তারপরে দেখলাম যে n এর মানের উপর ভিত্তি করে এই শক্তি স্তরগুলোকে আবার বিভিন্ন নাম দেওয়া হয়, যে n সমান 1 হলে কে, n সমান 2 হলে এল, n সমান 3 হলে এম, n ও পি, এরকম অনেক কিছু আছে। তারপরে দেখলাম যে এই প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে বা কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্র থেকে দেখতেছি, যে 2n²। এখানে n সমান 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, n সমান 1 হলে ইলেকট্রন থাকতে পারে 2টা, n সমান 2 হলে থাকতে পারে 8টা, 3 হলে 18টা। এগুলো আমরা বুঝলাম, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা বুঝতে পারছি। এখন আমাদের যেতে হবে পরবর্তী অংশে। পরবর্তীতে কি আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এর আরো একটা নাম কিন্তু তোমাদেরকে বলছিলাম, মনে করে দেখো তো কি সে নামটা? কি নামটা আমি বলছিলাম? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর আরেকটা নাম কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই যে অ্যাজিমুথাল অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এখন দেখে নেই যে কে আবিষ্কার করছেন এবং কি বোঝায় এটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছেন বিজ্ঞানী সমারফিল্ড। সহকারী সমারফিল্ড, দেখো মিল আছে, এস এস। সহকারী সমারফিল্ড, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সমারফিল্ড। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়? সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বোঝায় বা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে কক্ষপথের আকৃতি। কক্ষপথের আকৃতি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাতে কি দেখছিলাম? কক্ষপথের আকার প্রকাশ করে। কক্ষপথের আকার প্রকাশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? কক্ষপথের আকৃতি। অর্থাৎ আকৃতিটা কেমন, গোলাকার না ডিম্বাকার, নাকি বলের মতো, মানে কি রকম আকারের আর কি, সেটা সেটা প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কক্ষপথের আকৃতি ও উপশক্তি স্তর বোঝায়। কক্ষপথের আকৃতি ও উপশক্তি স্তর বোঝায়। এই দুইটা জিনিস সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে থাকে। একটা হলো কক্ষপথের আকৃতি আর একটা হলো উপশক্তি স্তর। আচ্ছা, একটা মিনিট, কেউ একজন কল দিচ্ছে।